হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ ম্যাথমেটিক্সের এবিডি টেস্ট পেপারের 53 নম্বর পেজটা শুরু করছি। ওকে, চলো। দেখো, একের দাগের এক, প্রতি বছর নির্দিষ্ট হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা হবে এই 5000 ইন্টু 11/10 তার হোল কিউব এতজন হলে অপশান অনেকগুলো দেওয়া আছে। এখন দেখো, আমরা এটা কি প্রতি বছর একটা পরিবর্তিত হচ্ছে, তার মানে কি সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস। তাহলে সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাসের সূত্র কি হয় না, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, বা প্লাস মাইনাসও হতে পারে যদি হ্রাস পায়। এখন আমরা এটা দেখছি, এটা কি দেওয়া আছে, 5000 ইন্টু 11/10 তার হোল কিউব, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে কী হবে না, 5000 ইন্টু কত হবে, এটা 1 প্লাস 1/10 তার হোল কিউব করতে পারি। ওকে, এবার এটাকে লিখতে পারি 5000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 3। নিচে একটা শূন্য বাড়িছি, উপরে একটা শূন্য বাড়িছি, কারণ এইটার সঙ্গে মেলাবো বলে। এখানে কি ছিল, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এখানেও দেখো পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n আকারে এসে গেছে। তার মানে কি, এটা হচ্ছে সমাহার বৃদ্ধি, প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, এই যে পরিবর্তিত হয়েছে। আরে পরিবর্তিত কেন, একদম নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে শ্রমিকের সংখ্যা এটা, মানে বর্তমান শ্রমিক এটা, তার মানে 3 বছর আগে কত ছিল, 5000 জন। ওকে, প্রতি বছর কত হারে বৃদ্ধি পেয়েছে, 10% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি কি পেলাম, প্রথম কথা হচ্ছে যে এটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়েছে প্লাস থাকার জন্য। দ্বিতীয় পেলাম কি না, 3 বছর আগে যে বলা ছিল অঞ্চলে কেস, এই যে মাথায় 3 আছে, তারপরে 3 বছর আগে ছিল 5000, বেড়েছে কত পার্সেন্ট হারে, 10% হারে বৃদ্ধি পেয়েছে। দেখো এখন অপশানে কীরকম আছে, 3 বছর পরে শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে না, 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000 জন, না 3 বছর পর নয়, 3 বছর আগে। সি এরটা দেখো, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, এই যে 10% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে সি হবে অপশান, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। যদি এখানে মাইনাস হতো, যদি এখানে হয়তো 9/11 থাকতো, তখন কি হতো, 1 মাইনাস 1/11 করা হতো, তখন 1 মাইনাস 10/100 করা হতো, তখন হতো কি না, প্রতি বছর 10% হারে হ্রাস পেয়েছে। যদি এখানে 9/11 থাকতো, 9/11 বলা যাচ্ছে, মিস্টেক, এটা হচ্ছে 11/10 আছে, এটা 9/10 থাকলে তখন হতো হ্রাস। ওকে, চলো নেক্সট। দেখা বলা আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়। ক্রমিক সমানুপাতি হলে কীরকম হয়, এবিসিডি ক্রমিক সমানুপাতিতে আছে, তার মানে কি হয় না, a/b সমান b/c সমান c/d হয়। আমরা এটাকে কি ধরি, এটা সমান কে ধরি একটা। ওকে, এটা সাধারণ অনুপাত, কে ধরি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, সি সমান কি হবে, ডিকে, বি সমান কি হবে, সিকে। অলরেডি আমাদের সি এর মান আগে বেরিয়ে গেছে, তাহলে সি এর মানটা ওখানে বসিয়ে দাও, ডিকে ইন্টু কে সমান ডিকে স্কোয়ার। আর এ সমান কি হবে, বিকে, কিন্তু বি এর মানে অলরেডি আগে বেরিয়ে গেছে, সেটা বসিয়ে দাও, ডিকে স্কোয়ার ইন্টু কে সমান ডিকে কিউব। ওকে, এখন যদি কে সমান ডি সমান 1 ধরি, ধরো ডি সমান 1 ধরতেছি, তাহলে কী হবে, এটা সমান কী হয়ে যাবে, কে, এটা সমান কী হয়ে যাবে, কে স্কোয়ার, এটা সমান কী হবে, কে কিউব। ওকে, আবার কে সমান যদি 2 ধরি, অন্য সংখ্যা ধরি, 1 ধরলে হবে না, সবই 1 ধরা যাবে। কে সমান যদি 2 ধরি, তখন কী হবে, এটা সি সমান কী হবে 2, এটা কী হবে 2 স্কোয়ার মানে 4, এটা কী হবে 2 এর কিউব মানে 8। ওকে, তাহলে আমরা এ বি সি আর ডি এর মান 1 পেয়ে গেছি। এবারে আমরা একটা একটা অপশান তুলব, কি আছে কি, প্রথমেরটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, বাম দিকটা ছিল। এর মান কত না 8, 8 × 64,
বি এর মান কত 4, 4 4 16। সি এর মান কত, সি কথা 2, 2 স্কোয়ার 4, ডি কত 1। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 8 6 14, এখান থেকে নিয়ে আছে 5, 5 থেকে 1 গেলে 4, 48 গুণিত 3, 3 8 24, 3 4 12 13 14। এবারে ডান দিকটা তুলবো, কি ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। বি এর মান কত, বি এর মান এই যে 4, 4 স্কোয়ার 4 4 16। সি এর মান কত, সি এর মান 2, 2 স্কোয়ার 4 তার হোল স্কোয়ার করে দাও। 16 থেকে 4 গেলে 12, 12 স্কোয়ার কত 144। তাহলে একের অপশান সত্য। দুইয়ের অপশান মানে বি কী আছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা ছিল। বি এর মান কত 4 মাইনাস সি এর মান 2 তার হোল স্কোয়ার। সি এর মান কত, সি এর মান 2, এর মান কত 8 তার হোল স্কোয়ার। বি এর মান কত, বি ফর বোম্বে 4, ডি এর মান কত 1 তার হোল স্কোয়ার। তাহলে 4 থেকে 2 গেলে 2, 2 স্কোয়ার 4 প্লাস এটা থেকে গেলে 6, 6 6 36 মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে। 4 থেকে গেলে 3, 3 তিরিকে 9, যোগ করে দাও 36 4 40, 9 49। এদিকটা এটা ডান দিকটা কি আছে, এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। এর মান কত 8 মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার কত 49 ছিল 49। ওকে, বি এর অপশানও ইজ রাইট। এবারে সি, এই প্রসিডিওর ছাড়া করতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা 1 নাম্বার এমসিকিউ করতে 10 ঘন্টা লেগে যাবে। সি এর অপশানে কি আছে, এ প্লাস বি, বি প্লাস ডি, এ প্লাস বি, তারপর হচ্ছে সি প্লাস ডি, সি প্লাস ডি, ডি প্লাস এ। এখন এর মান কত 8, বি এর মান কত 4, সি এর মান কত, সি এর মান 2, ডি এর মান কত 1, ডি এর মান 1, এর মান 8। তাহলে কি হবে 8 4 12 গুণিত 2 1 3 গুণিত 8 1 9, 9 12 108 গুণিত 3, 3 8 24, 3 1 3 324। এবারে ওদিকটা কি আছে, এ বি বিসি সিডি, এ বি প্লাস বিসি প্লাস সিডি। এর মান কত, এ কথা 8, বি এর মান কত 4, বি কথা 4, সি কত 2, সি কত 2, ডি কত 1। 4 8 32, 4 2 8, 2 1 2, 8 2 10, 32 10 42, এটার সঙ্গে এটা সমান নয়। তাহলে সি ইজ ইনকারেক্ট, কোনটি সত্য নয়, অপশান সি। এভাবে হচ্ছে কিনা আবার তোমরা যদি মনে হয় যে ডিএডটাও তো এরকম হতে পারে, আপনি যেভাবে করছেন আমি ডিএডটা আবার করিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডিএডটা সত্য, এই প্রসিডিওরে হয়ে যাবে। ডিএডটা দেখো, আমি ডিও করাচ্ছি। ডিতে কি আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কত 8, 8 স্কোয়ার 64, বি এর মান কত 4, 4 স্কোয়ার 16, সি এর মান কত 2, 2 2 4, এটা গেল। বি স্কোয়ার মানে 4 4 16, সি স্কোয়ার 2 2 4, ডি স্কোয়ার 1 স্কোয়ার 1, 16 আর 64, 4 64 5 80 না 80 যুক্ত 4 84 গুণিত এটা কত হবে 64 16 4 20 1 21 গুণ করো 4 1 4, 8 1 8, 4 2 8, 8 8 16, হাতে থেকে 1, 8 2 16 1 17। আরেকটা সাইড এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এক্ষুনি হয়েছিল এ বি প্লাস বিসি প্লাস সিডি, মুছে দেখাইছি। এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, ঠিক তো এটাই তো এ বি বিসি সিডি তার হোল স্কোয়ার। হ্যাঁ, এর মান কত 8 গুণিত বি এর মান কত 4, বি এর মান 4, সি এর মান 2, সি এর মান 2, ডি এর মান 1 তার হোল স্কোয়ার। 4 8 32, 4 2 8 যুক্ত 2, ওই তো 42 হয়েছিল, 42 স্কোয়ার, 42 স্কোয়ার কত হবে 2 2 4, 4 2 8, 4 2 8, 8 8 16 6,
হয় থেকে 1, 4 4 16, 1 17, মিলে গেছে। দেখবে, দেখছো, এটাও 1764, এটাও 1764। ওকে, তার মানে এইভাবে এই প্রসিডিওরে করবে, তবে অঙ্ক করতে পারবে, না হলে করতেই পারবে না। অপশান তাহলে হলো সি। চলো নেক্সট। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? সদৃশ মানে কি, কোন সমান হতে হবে, মানে এই একটা হয়তো একটা বড় হলো আর একটা কিন্তু ছোট হলো, কিন্তু কোন, এরও এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এরও এক্স, এরও এটা অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয় এরও এটা ওয়াই হবে, এটা জেড হলে ওরও জেড হবে। মানে কোনগুলা সমান হলেই তারা সদৃশ, সর্বসম নয়। তার মানে কি হচ্ছে না, কোনগুলা তার মানে আকৃতিটা দেখো, এরও যেরকম আকৃতি এরও সেরকম আকৃতি, কিন্তু আকারটা, এর আকারটা বড়, এর আকারটা ছোট। তার মানে কি হচ্ছে, আকৃতিটা এক কিন্তু আকারগত আলাদা। ওকে, তাহলে আকৃতি এক, আকার আলাদা। অপশান বি, 3-এর দাগেরটা হবে অপশান বি, আকৃতিগতভাবে এক কিন্তু আকার আলাদা। 4-এরটা বলা আছে আর একক বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকের বাটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমি আর তুলছি না, দেখো একটা বাটি এভাবে ফাঁপা বলা আছে, তার মানে একটু মোটা বাটিটা, তাই তো, এরকম। আর বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, এই বড়টা হচ্ছে, পুরোটা হচ্ছে ক্যাপিটাল আর, আর স্মল এইটুকুটা হচ্ছে স্মল আর, এই দুটো দেওয়া আছে। দিয়ে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা বাটির, তার মানে কি হবে, বাইরটার ক্ষেত্রফল, আবার এই যে ভিতরের যে অংশটা তারও ক্ষেত্রফল, আবার এই যে এই জায়গাটা, এই যে মোটা মুখটা, মুখের যে বেড়ি যেটাকে বলি আমরা, এই বেড়িটারও ক্ষেত্রফল যোগ করতে হবে। তার মানে কি হচ্ছে, বাইরটার ক্ষেত্রফল কত হবে, একটা গোলক তার বাইরের ক্ষেত্রফল কত হয়, 4 পাই আর স্কোয়ার। তাহলে এইটা কত হবে, 2 পাই আর স্কোয়ার। 2 পাই বাইরের কি আছে, বড় আর, ভিতরটার ক্ষেত্রফল 2 পাই, তাহলে ছোট আর স্কোয়ার, প্লাস 2 পাই ছোট আর স্কোয়ার। এই বেড়িটা যেটা আমি এই যে রেখাঙ্কিত করেছি, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি করে পাবো না, একটা বৃত্ত, এরকম একটা বড় বৃত্ত, তার ভিতরে একটা বৃত্ত, এই জায়গাটার ক্ষেত্রফল চা হচ্ছে। তার মানে কি, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বাদ দিলেই হবে। বড় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই বড় আর স্কোয়ার, এটা কি পাই ছোট আর স্কোয়ার, তাহলে প্লাস পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। দেখো এই তো 2 পাই বড় আর স্কোয়ার ছিল, আবার একটা পাই আর স্কোয়ার হয়ে গেছে, মানে 3 পাই আর স্কোয়ার। 2 পাই ছোট আর স্কোয়ার ছিল, সেখান থেকে একটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে একটা পাই আর স্কোয়ার পড়ে থাকবে, কিছু কমন যাবে, যাবে পাই কমন যাবে, তাহলে 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, তাহলে অপশান কোথায় গেল, পাই কমন যাচ্ছে শুধু, না কমন নেয়নি, অপশান বি, বি এটা এইখানটাতে কাজ শেষ। অপশান বি, বি ফর বোম্বে। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, মোট কোণের পরিমাণ কত? ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে, মাইনাস হবে। টোটাল যদি একটা পাক ঘুরে আসে তাহলে কত ডিগ্রি ঘুরলো, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি কোথাও আছে প্রথমে, তবে কোণের পরিমাণ অপরিবর্তিত থাকবে না, প্রথম অবস্থানে হয়েছে, তবে কোণের পরিমাণ কতটা কোণ হবে না, 360 মাইনাস 360 ডিগ্রি মানে কি, 360 ডিগ্রি কমে যাবে। তাহলে অপশান সি, 360 ডিগ্রি কমে যাবে, মানে মাইনাস 360 ডিগ্রি, এটা কমে যাবে, মানে মাইনাস 360 ডিগ্রি হবে। মাইনাস 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি কমা, মাইনাস কেমন বলিতে কমা, প্লাস হলে বাড়া, এটা গেল। তারপরে হচ্ছে একটি শ্রেণীর প্রথম 15 জনের গড় বয়স এক্স বার, তাহলে প্রথম 15 জনের মোট বয়স কত হবে, 15 জনের মোট বয়স কত হবে, 5 ইন্টু এক্স বার। 15 জনের যদি গড় বয়স হয় এক্স বার, তাহলে মোট বয়স কত হবে, 15 ইন্টু এক্স বার। আবার বলা আছে পরবর্তী 20 জনের মোট বয়স, 20 জনের গড় বয়স এক্স বার, তাহলে সেই 20 জনের মোট বয়স কত হবে, 20 ইন্টু এক্স বার। এই 15 আর 20, 35 জনের মোট বয়স কত হবে, যোগ। এদের যদি গড় করি তখন কি হবে, 35 দিয়ে ভাগ, 15 যুক্ত 20 দিয়ে ভাগ করতে হবে,
তাহলে গড় বয়সটা কত হবে না অপশান ডি। বোঝা যাচ্ছে না যায়নি? দেখো এক্স বার ছিল 15 জনের গড় বয়স, তাহলে 15 জনের মোট বয়স কত হবে? 15 দিয়ে গুণ করতে হবে, তাই 15 জনের মোট বয়স হলো। 20 জনের বয়সের গড় ছিল, এটা সরি এক্স 1 বার ছিল, 20 জনের বয়সের গড় ছিল এক্স 2 বার, তাহলে 20 জনের মোট বয়স কত হবে? 20 ইন্টু এক্স 2 বার। ওকে, তাহলে এবারে মোট বয়সকে আমি যত জনের বয়স সেটা দিয়ে ভাগ করলে গড় বয়স পেয়ে যাবো। কত জনের ছিল? 15 যুক্ত 20 জনের ছিল, সে 15 যুক্ত 20 দিয়ে ভাগ করে দিলাম, সেটাই হলো গড় বয়স। অপশান ডি। ব্যাস, একের দাগ শেষ। চলো 2-এর দাগ। দেখো 2-এর দাগের 1 বলা আছে সাব্বা দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগারটা দেওয়া আছে। তাহলে আনুপাতিক ভাগার কার দেওয়া আছে? দীপকের। তার মানে দীপকের অনুপাতটা কত হবে? 2। ওকে, তাহলে সাব্বার কত হবে? যে নিচে 7 হবে, 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 5। তাহলে 2:5। এটা হচ্ছে দীপক ও সাব্বার মূলধনের অনুপাত। তাহলে দীপকের মূলধন কত? দীপকের মূলধন 2x টাকা ধরি এটা, তাহলে সাব্বার মূলধন কত হবে? 5x টাকা। এখন বলেছে দীপকের মূলধন সাব্বার কত গুণ? সাব্বা গুণটা এর কত গুণ? তাহলে অতএব সাব্বার মূলধনের 2x/5x গুণ। কার উপরে করতে চাইছে? সাব্বার, সাব্বাটা নিয়ে বসছে x কাটি, তাহলে 2/5 গুণ। ওকে, তাহলে অপশানে বসবে, এই ড্যাশবোর্ডে বসবে 2/5। ঠিক আছে, চলো দেখো এক্স ওয়াই দুটি চল, তাদের মধ্যে সম্পর্কিত এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে। এক্সের মান ওয়াইয়ের মান, এক্সের মান ওয়াইয়ের মান, এরকম মান দেওয়া আছে। বলছে এক্স ওয়াই কী ভেদে আছে। এখন এক্স ওয়াইয়ের গুণফল যদি একই হয় তাহলে সেটা কি ব্যস্ত ভেদে, আর এক্স আর ওয়াই যদি ভাগফল একই হয় তাহলে সেটা কী ভেদে? সরল ভেদে। এখন দেখো 5×10 = 50, এইটা একটা ঝামেলা আছে। 25×2 = 50, তাহলে কি হচ্ছে? গুণফল সমান হচ্ছে, আর গুণফল সমান হলে কী হবে? ব্যস্ত ভেদে আছে। ওকে, কিছু করারই দরকার নেই। চলো নেক্সট। 2-এর দাগে 3, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করবে সেটা কি? তাহলে একটা চতুর্ভুজ আঁকছি। ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ। এখন এই কোণের সমদ্বিখণ্ডক যাবে, এই কোণের সমদ্বিখণ্ডক যাবে, এই কোণে একটা সমদ্বিখণ্ডক আসবে, ওই কোণে একটা সমদ্বিখণ্ডক আসবে, মিলিত হলো। এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এটা কি প্রকার চতুর্ভুজ? এর নাম দিয়ে দাও একটা, ধরো পি কিউ আর এস। তার মানে কী হচ্ছে? এটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? না এই পুরো কোণের অর্ধেক। ঠিক এদিকেও এই অ্যাঙ্গেলটা কত হবে? বি কোণের অর্ধেক। এই অ্যাঙ্গেলটা কত হবে? ডি কোণের অর্ধেক। এই অ্যাঙ্গেলটা কত হবে? সি কোণের অর্ধেক, কারণ এটা সমদ্বিখণ্ডক। সি কোণ মানে সি কোণ। দেখো এখন ত্রিভুজ নিচ্ছি ডিপিসি, ত্রিভুজ ডিপিসি থেকে কি পাবো? না এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই যে ডিপিসি, এই কোণটা মানে কি? হাফ ডি, পুরোটা তো অর্ধেক। তাহলে লিখছি হাফ ডি প্লাস হাফ সি প্লাস ডিপিসি ইজ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের যোগফল কত? 180। আবার এই ত্রিভুজটা এ বি আর, আবার ত্রিভুজ এ বি আর বা এ আর বি যা খুশি থেকে কি পাই? না হাফ এ প্লাস হাফ বি প্লাস এ আর বি ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ওকে, এখন এদের যদি যোগ করি, দেখো হাফ এ হাফ বি হাফ সি হাফ ডি আছে, 4টা হাফ আছে, তাহলে যোগ করে দিলে হাফ কমন নিয়ে নিই যদি, তাহলে কী হবে? হাফ এ যুক্ত বি যুক্ত সি যুক্ত ডি। ওকে, এই হাফের কেসগুলো হয়ে গেল। এবারে পড়ে রইল কে? এই যে ডিপিসি আর এ আর বি, যুক্ত ডিপিসি যুক্ত এ আর বি
সমান 180 আর 180 যোগ করে কত হয় 360, তাই তো? বা হাফ ইন্টু এ বি সি ডি চারটা কোণ, একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত 360, তাহলে এটাও 360 দিয়ে গুণ হবে, প্লাস ওরা রয়ে গেল ডিপিসি যুক্ত এ আর বি ইজ ইকুয়াল টু 360। এখন এই 2 দিয়ে 360কে কাটলে কত হবে 180, এই 180টা ওদিকে যাবে, বা ডিপিসি যুক্ত এ আর বি সমান এই 180টা ওদিকে গেলে কি বিয়োগ হবে, 360 থেকে 180 গেলে কত হবে 180। এখন দেখো ডিপিসি মানে কি, ডিপিসি এইটা মানে তো এই কোণটা মানেই এসপি কিউ যুক্ত এ আর বি পুরোটা মানেই এই কোণটা মানেই এস আর কিউ সমান 180 ডিগ্রি। এখন দেখো এই যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছিল পি কিউ আর এস, তার দেখো বিপরীত দিকে দুটা কোণের যোগফল কত 180, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগফল হচ্ছে 180। যে চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল হয় 180 সেই চতুর্ভুজটাকে কি বলে, চতুর্ভুজটাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ এটাকে জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। উপপাদ্য শিখেছো তো? ওকে, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা আগের বছর পড়ে গেছে উপপাদ্যটা, আর পড়বে না মনে হয়। আচ্ছা, একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো কি? একটা আয়তক্ষেত্রাকার টুকরো মানে কি, ধরো একটা কাগজের পাতা, খাতার পাতা বা দৈর্ঘ্যের পাতা, সেই যে এই যে একটা আয়তক্ষেত্রাকার, আর বলছে কি এই লম্বা দিকটা হচ্ছে ফিক্সড, এটা অক্ষ। এবারে ওটাকে ঘোরাচ্ছি, এইভাবে এসে বটকে এলো, আবার পেছন দিক দিয়ে ঘুরে এলো, তার মানে কী হচ্ছে একটা গোল তৈরি হচ্ছে, একটা মন্দিরের থামের মতো হচ্ছে। তার মানে সেটা কি লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে। আমি প্রস্থটাকেও অক্ষ করতাম, করেও যদি এটাকে ঘুরাতাম তাও কিন্তু ঠিক লম্ব বৃত্তাকার চোঙই উৎপন্ন হতো। ওকে, ঠিক করে ভেবে দেখো একটু ক্লিয়ার করে। চলো 5টা, একটি সমকোণী ত্রিভুজের কোন একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি ড্যাশ অনুপাত, মানে গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্যুপাত। কোসাইন মানে কস, কি হয় না, একটা সমকোণী ত্রিভুজের উপর হিসেব করা হয়। এটা যদি থিটা হয়, ধরো এটা এ বি সি, তখন এটাকে কি বলবে, থিটার উল্টা দিকেরটাকে হচ্ছে লম্ব, মনে বই এটা হয় ভূমি থিটার সঙ্গে যেটা থাকে, আর অতিভুজ সবসময় ফিক্সড, এটা অতিভুজ। আমরা কি জানি কস, কোসাইন মানে কি কস, কস থিটা সমান কি এই ভূমি বাই অতিভুজ, সাইন হলে লম্ব বাই অতিভুজ, আর ট্যান হলে এদিক থেকে এদিকে। এখন হচ্ছে এটা হচ্ছে কস, তাহলে কস থিটা সমান কি হচ্ছে না লম্ব বাই ভূমি বাই অতিভুজ, লম্ব নয় ভূমি বাই অতিভুজ এটা। এখন ভূমি বড় না অতিভুজ বড়? অবভিয়াসলি অতিভুজ সবসময় বড়, তার মানে এটা কী হচ্ছে উপরে ছোট, ধরো উপরে 2 নিচে 3 হতে পারে, উপরে ছোট হবে নিচে বড় হবে, এই অনুপাতটা কী অনুপাত, লঘু অনুপাত। যদি সাইনেরও বলতো লম্ব বাই অতি, সেটাও হতো লঘু অনুপাত। কিন্তু এই ট্যানের বললে লঘু না গুরু সেটা বলা সম্ভব নয়, লম্ব বড় হতে পারে ভূমিও বড় হতে পারে, কে বড় বলা সম্ভব নয়। তাহলে সাইন আর কস হলে হবে লঘু অনুপাত। ওকে, চলো দেখো 6এর দাগ বলা আছে কি না, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে। তাহলে 7 স্কোর কবার হয়েছে 5 বার, 3 4 5 এরকম করে 5 বার 7 হবে। তারপরে আছে কি 4 জন 15 করেছে, 15 তাহলে কবার হবে 4 বার, 1 2 3 4, 15 করেছে 4, 2 জন করেছে 10, তাহলে 10 দুবার হবে। তারপরে কি বলছে 11 করেছে 2 জন, এটাও 11 2 জন। তাহলে এখানে দেখো সংখ্যাগুরু মান কোনটা, যেটা বেশি বার থাকবে। এটা আছে 4 বার কিন্তু 7 আছে 5 বার, তাহলে অবভিয়াসলি সংখ্যাগুরু মান কত হবে 7, সংখ্যাগুরু মান হলো 7।
অপশান অপশান নয়, ওটা 7 উত্তর হবে। দেখো 3 দাগের 1 অঙ্কটা ভুল আছে, বলা আছে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে, মানে এটা কোশ্চিনটা চাইছে কত পয়সা হলে মাসিক সরল সুদের হার হবে 10%। কত পয়সা হলে এটা কোশ্চিন চাইছে, এটা সত্য বা মিথ্যা কোনোটাই বলা সম্ভব নয়। ওকে, দেখো 3 দাগের 2 বলা আছে কি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব অপরটি বাস্তব নয়, এরকম হতে পারে না। যদি বাস্তব নয় হয়, দুটাই বাস্তব নয় হবে। ধরো এরকম হয় a প্লাস IB, যদি এটা অবাস্তব বীজ হয়, দ্বিতীয়টা হয় a মাইনাস IB, এরকম দুটো বীজ হয়, এটা হচ্ছে পরস্পর এরকমই বীজ হয়। একটা বীজ যদি হয় a প্লাস IB, অপর বীজটা অবশ্যই হবে a মাইনাস IB, এটা হচ্ছে অবাস্তব। আর বাস্তব হলে দুটোই বাস্তব হবে, তার মানে এটা ভুল, একটা বাস্তব একটা অবাস্তব, এটা হতে পারে না। তাহলে 2 দাগেরটা মিথ্যা। দেখো 3 দাগেরটা কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান। অর্ধবৃত্তস্থ কোণের মান তো সবসময় সমান হবেই। এই একটা বৃত্ত, তার অর্ধবৃত্তস্থ কোণ যা হবে, একটা ছোট বৃত্ত তার অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের মান মানেই তো সমকোণ। সে বৃত্ত দুটো যে সর্বসম হবে এমন তো কোনো কথা নেই। বলা আছে বৃত্তগুলি অনেকগুলো বৃত্ত অবশ্যই সর্বসম হবে না, সর্বসম হবে না, মিথ্যা। মানে হলো কি না 2 দাগেরটা লেখা হয়নি একটু, 2 দাগেরটা মিথ্যা, কারণ দুটাই বাস্তব বা দুটাই অবাস্তব হতে হবে। 3 দাগেরটা কি হলো এক্ষুনি, 3 দাগেরটা হলো অবশ্যই সর্বসম হবে না, সর্বসম হতে পারে না, মিথ্যা। সর্বসম হতেও পারে কিন্তু নাও হতে পারে। তারপর 4টা এখন করা হয়নি। কি আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে না, যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে না, এটাও মিথ্যা। কেন? যে কোনো বিন্দুতে কি একটা শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, এরকম নিচটা কি হয় বৃত্ত, এইখান থেকে যখন লম্বটা টানবো ঠিক এর এই ভূমির যে বৃত্তটা হবে তার কেন্দ্রেই স্পর্শ করবে সবসময়, কখনো এসে অন্য জায়গায় স্পর্শ করবে না। তাহলে একটা নির্দিষ্ট একটি বিন্দু ওই কেন্দ্রেই গিয়ে টাচ করবে, অন্য জায়গায় নয়। তাহলে এটাও মিথ্যা, যে কোনো বিন্দু স্পর্শ করতে পারবে না। ভি, একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। দেখো এখানে কি বলছে, লম্ব বড় ভূমি দৈর্ঘ্য ছোট। ধরো এটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে ধরো ভূমি ছোট 1, এরকম হতে পারে। তাহলে লম্বের দৈর্ঘ্য বড় ভূমির দৈর্ঘ্য ছোট হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। আচ্ছা ট্যান থিটা সমান কি হয় না, এইটাই ধরো এবি বাই বিসি হয় ট্যান থিটা সমান এবি বাই বিসি। আর আমার কি জানি ট্যান 0 কত 0, ট্যান 30 কত 1/√3, ট্যান 45 কত 1, ট্যান 60 কত √3, ট্যান 90 কত অসংজ্ঞাত, ওটা যেতে হবে না। এখন বলছে 30 ডিগ্রি হতে পারে না। 30 ডিগ্রি মানে কি, এইটা 1 বড় না 1.√3 বড়, 1 অবশ্যই ছোট, এটা 1/1.732, √3 মানটা বেশি, তার মানে কে এটা ভূমিটা বেশি হতে হবে। এখানে কি বলা আছে ভূমিটা বেশি না, ভূমি ছোট, তার মানে অবশ্যই 30 ডিগ্রি হতে পারে না, 30 ডিগ্রি হতে পারে না। হ্যাঁ, এটা এতক্ষণে একটা সত্য, কারণ ভূমিটা বড়, লম্ব বাই ভূমি হয় 30 ডিগ্রি হয় 1/√3, লম্ব কত 1, ভূমি কত √3, তার মানে এইটা বড় হতে হবে। আর আমরা দেখছি কি এইটা ছোট দেওয়া আছে, এইটা বড় দেওয়া আছে, হচ্ছে না এই ট্যান 30-এর ক্ষেত্রে উল্লেখ করে, তাই বলছে 30 হতে পারে না, ঠিকই হতে পারে না। এখন বলছে রাশিবিজ্ঞানে সামেশান FI সমান n, FI মানে কি সমস্ত গুলোর যোগফল হয় n, অবশ্যই সামেশান FI সমান n হবেই, কারণ সামেশান FI এফগুলাই করে করে যোগ করলে সেটাই হয় n, এটা হচ্ছে সত্য, VI হচ্ছে সত্য, সামেশান FI সমান n। চলো দেখো 10,000 টাকার 2.5 বছরের সুদে আসলে কত টাকা হবে। তাহলে প্রথমে আমি 2 বছর করে নেবো, তারপরে হাফ বছর করে নেবো। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি
কারণ আড়াই দিয়ে করা যাবে না। সমূল চক্র বৃদ্ধি কত হবে না, পি ইন্টু সূত্রটা লিখে দিই একবার, 1+r/100 হোল টু দি পাওয়ার n, এটা হয়। পি এর মান কত, 10,000, 1+10/100 হোল টু দি পাওয়ার 2, 0 0 কাটি, সমান 10,000 ইন্টু 11/10 ইন্টু 11/10, 0 0 0 0 কাটি, 11 11 121, তার পেছনে 2টা 0 টাকা, তাই তো। এই টাকাটা হলো কি 2 বছর পরে, এখনো হাফ বছর বাকি আছে। তাহলে আবার পি সমান কত হচ্ছে, ওই 121, তারপরে আর সমান কি 10% বলেই দেওয়া আছে, টি সমান কি হাফ বছর, এটা বছর। তাহলে কি আই বের করতে পারবো এখান থেকে, আই সমান কি হবে না, PR/100, PR/100, 0 0 0 0 ঘর 2 দিয়ে গেলে 5, 5 একে 5, 5 12 60, 605 টাকা। এটা হাফ বছরের সুদ, আসল ছিল কত এইটা। তাহলে বলছে কত টাকা শোধ করতে হবে, অতএব তাকে শোধ করতে হবে, অতএব তাকে শোধ করতে হবে, সুদে আসলে নিশ্চয়ই শোধ করতে হবে। তাহলে 121 লিখে 2টা 0 যুক্ত 605 সমান যোগ করে দাও, 5 0 6 কে 7 12, 12,705 টাকা। ওকে, চলো। কারণ এখানে এনের জায়গায় ওই যে 2.1/2 মানে ভগ্নাংশটা বসালাম না, তাহলে ঝামেলায় পড়ে যাবো, ওই জন্য পূর্ণ সংখ্যাটা বসাবো। আর যে ওই হাফ রয়ে গেছে সে হাফটা আবার কাজ চালিয়ে দিয়েছি। এই 2.1/2 তার মানে কি 2 যুক্ত 1/2 লিখতে পারি। তাহলে 2 বছর একবার করছি, আর হাফের সরল সুদের আকারে সূত্র বসিয়ে দিয়েছি। ওকে, দেখো রাম ও রহিম যথাক্রমে 5,000 2,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার 6 মাস পর 3,000 টাকা তুলে নিল কে, 6 মাস পর 3,000 টাকা তুলে নিল, এই কে তুলে নিল লেখা হয়নি। 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল, রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে রামের লভ্যাংশ দেওয়া আছে 800 টাকা, হলে মোট লাভ কত। আচ্ছা, এদের লভ্যাংশের অনুপাত কত হবে, মানে মূলধনের অনুপাত, যেটা সময় দিয়ে গুণ করে লভ্যাংশই হয়। তাহলে মূলধনের অনুপাতটা কি হবে, রাম কত দিয়ে চালু করছিল, 5,000, 5,000 গুণিত এটা কত মাস নিয়োজিত ছিল, 6 মাস, যুক্ত 3,000 তুলে নিচ্ছে, তাহলে আর কত আছে 2,000, গুণিত এটা আর কত থাকবে, বছরের শেষে বলা আছে আর 6 মাস, ইজ টু রহিম 2,000 টাকা দিয়ে করছিল, তাহলে 2,000 গুণিত 6 যুক্ত রহিম কত দিল, আবার লগ্নি করলো 3,000, তাহলে 5,000 গুণিত 6, তাই তো। পরে আবার 3,000 টাকা দিছে, তাহলে 5,000 টাকা। দেখো সেম কেস, একই, দুজনের ঘটনাটা একই ঘটে গেছে। তাহলে এ কী হচ্ছে না, এদিকের অনুপাতও যা দেখো ওদিকের অনুপাতও তা সেম নয়। 5,000 গুণিত 6, 5,000 গুণিত 6 যুক্ত 2,000 গুণিত 6, 2,000 গুণিত 6, সেম জিনিসই আছে। তাহলে এটা 1:1 হবে, তাই তো। তাহলে সমান সমান। তাহলে যদি রামের লভ্যাংশ 800 টাকা হয়, তাহলে মোট লাভ কত হবে, অতএব মোট লাভ হবে, দুজনেই 800 টাকা পাবে, অতএব মোট লাভ 800 গুণিত 2 সমান 1,600 টাকা। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট দেখো, 4 থেকে 3, A:B সমানুপাত C:D হলে দেখাও যে A-B সমানুপাত C-D. তার মানে আমার দেওয়া আছে কি A/B সমান C/D, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি না A-B/B সমান C-D/D, এটা প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য বিষয়, আর দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে আমি মানটা বের করব, এটা সমান কে ধরি, তাহলে কি হবে A সমান কি হবে DK, C সমান কি হবে DK,
এখানে আর কোনো মান বসানোর নেই, যে সে ক্রমিক সমানুপাতি হলে ডিকে স্কোয়ার ডিকে কিউব হতো, হচ্ছে না। এখন ওদিকটা দেখব। এখন এ মাইনাস বি বাই বি সমান এর মান কত, বিকে, বিকে মাইনাস বি ডিভাইড বি, উপর থেকে বি কমন নিয়ে নিলে কে মাইনাস ওয়ান বাই বি, বি বি কেটে যাবে কে মাইনাস ওয়ান, এবং ওইটা সি মাইনাস ডি বাই ডি, কার মান আছে, সি এর মান আছে ডিকে, তাহলে ডিকে মাইনাস ডি ডিভাইড বাই ডি, উপর থেকে ডি কমন নিয়ে নাও, কে মাইনাস ওয়ান ডিভাইড বাই ডি সমান কী হবে, কে মাইনাস ওয়ান। অতএব এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি, অর্থাৎ এটাকেই লেখা যায় কি না, এ মাইনাস বি ইজ টু বি সমানুপাত সি মাইনাস ডি ইজ টু ডি, প্রুভড বা প্রমাণিত। চলো দেখো 4 দাগের 4, আলফা কিউ প্লাস বিটা কিউ সমান দেওয়া আছে। দেখাও যে এই সমীকরণের বীজোদ্বয় হচ্ছে আলফা ও বিটা। এই যে আলফা বিটাটা বলা হচ্ছে ওই সমীকরণের যে বীজ সেটা প্রমাণ করতে হবে। এখান থেকে কী করে করব সলিউশনটা, আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আমরা কি জানি, আলফা প্লাস বিটার হোল কিউব, আলফা প্লাস বিটার হোল কিউব প্লাস মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা হয়। এখন ধরি আলফা প্লাস বিটা এখন আলফা প্লাস বিটা সমান ওদের অনুযায়ী মাইনাস বি বাই এ ও আলফা ইন্টু বিটা সমান সি বাই এ বসিয়ে পাই। তার দেখা করে যদি বসাই তাহলে হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ, তার হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস হচ্ছে প্লাস 3 বিসি বাই এ নয় এ স্কোয়ার। এখন যদি লসাগু করি, এ কিউব যদি লসাগু করি তাহলে এটা কী হবে, মাইনাস বি কিউব প্লাস 3ab। দেখো ওটাই ছিল, কিন্তু বি কিউবের আগে মাইনাস নেই, ওর আগে মাইনাস দেওয়া আছে। সরি, এখানে একটা মাইনাস ছিল, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, তার মানে এটা হবে প্লাস প্লাস প্লাস, এটা প্লাস, তাহলে এখানে হবে মাইনাস প্লাস, এটা হবে মাইনাস, মিলে গেছে তাই তো। তাহলে অতএব আলফা ও বিটা ওই সমীকরণের বীজ, কারণ আলফা বিটা বীজ ধরেই আমরা মানটা বসিয়েছি, বসাতে এটা বেরিয়ে গেছে, তার নিশ্চয়ই ওরই বীজ ছিল আলফা বিটা। চলো দেখো 60 ডিগ্রি পরিমাপের কোণ বিশিষ্ট একটি ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, কোন ক্ষেত্রে ত্রিভুজের বাহুর উপর পরিকেন্দ্র হয়? একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় অতিভুজের উপর পরিকেন্দ্র অবস্থিত হয়। কি বললাম, সমকোণী ত্রিভুজ যখন হয় তখন তার পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দুতে। এখন বলা আছে একটি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে 60 ডিগ্রি, এবং ত্রিভুজের অবশিষ্ট শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু,
এই পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণটা তার মান কত? এটা একটা পরিবৃত্ত টানা হয়েছে, এই অ্যাঙ্গেলটা কত? এখন দেখো এটা 60, এটা কত তাহলে 30 ডিগ্রি। ওকে, এখন কি এইটা পরিব্যাসার্ধ, এইটাও যা এটাও তা, এটা যদি নাম দিয়ে দিই এ বি সি ডি। এখন বিডিসি ত্রিভুজ বিডিসি এর কি হচ্ছে না, বিডি সমান সিডি, কারণ দুটোই তো পরিব্যাসার্ধ। তাহলে অতএব বলতে পারি ডিবিসি সমান ডিসিবি সমান কত, 30 ডিগ্রি। তাহলে এইটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, 30 30 60, অবশিষ্ট কোণটা কত হবে? অতএব বিডিসি 180 মাইনাস 30 যুক্ত 30 ডিগ্রি সমান কত হবে? 180 মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তার মানে অবশিষ্ট কোণ দুটির পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে উৎপন্ন করে তার মান কত হলো? 120 ডিগ্রি। ওকে, অবশ্যই খেয়াল রাখবে, বলা হয়েছে কি না, ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, কারণ এই বাহুটার উপরে পরিকেন্দ্র রয়েছে। একমাত্র সমকোণী ত্রিভুজেরই অতিভুজের মধ্যবিন্দুতে পরিকেন্দ্র থাকে, আর তার একটি কোণ বলে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে অপর কোণটা অবশ্যই 30 ডিগ্রি। এই দুটা কোণের যে পরিকেন্দ্রগামী ব্যাসার্ধ, তারা যে পরিকেন্দ্রে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে উত্তরটা কত লিখবে? অতএব তার মান কত? অতএব পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান, অতএব পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান 120 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। তুমি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো, যেখানে এ হচ্ছে বি এর থেকে বড়। একটা সমকোণী ত্রিভুজ এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমরা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাই না, এইটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই না? তাহলে আমরা কিছুর হোল স্কোয়ার সমান কি লিখতে পারি জানা আছে? ধরো এ প্লাস বি এর হোল স্কোয়ার, সেটাকে লিখতে পারি কি না, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab আকারে লিখতে পারি? না, হয়নি, দুটোর স্কোয়ার চাই, এটারও স্কোয়ার চাই। ভুল হয়েছে আমার, এটারও স্কোয়ার চাই, হবে, এটাও হবে। সমানটাকে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2√ab, তারও হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে কি একটা বাহু, এই বাহুটা কি হবে এ প্লাস বি, এই বাহুটা কি হবে এ মাইনাস বি, আর এই বাহুটা কি হবে 2√ab। হচ্ছে কি না? দেখো এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা জানি। তাকে আমরা লিখছি এটা একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার। তার মানে এখান থেকে কী লিখতে পারি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখানে প্রকাশ হয়েছে। তার মানে এটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে অতএব সমকোণী ত্রিভুজের 3টি বাহু হলো, সমকোণী ত্রিভুজের 3টি বাহু হলো, একটা কি হলো এ প্লাস বি, কারণ আমরা তো স্কোয়ারটা লিখবো নি, এটা তো অতিভুজের স্কোয়ার। আরেকটা হবে এ মাইনাস বি, আরেকটা হবে, দেখো 4 দাগের 6 এটা, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটা বৃত্ত ছেদ করছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুটা বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ধরো এটা পি, এটা কিউ। এখন পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা, তার মানে পি বিন্দুগামী একটা সরলরেখা হবে, কিউ বিন্দুগামী একটা সরলরেখা হবে। কারণ পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ বি বিন্দুতে, এটাকে এ এটাকে বি, এবং দ্বিতীয় বৃত্তকে যথাক্রমে সি ডি বিন্দুতে, সি ডি। এখন বলা আছে পি এ বি সমান
80, পি এ বি এটা সমান 80। যথাক্রমে বলা আছে, সরি, এটা যদি এ বি হয় তারপরটা বলা আছে সিডি, তার মানে এ সি, এটা হবে ডি। এ বি সি ডি পুরোটা নয়, সি ও ডি বিন্দু ছেদ করেছি। এখন বলা হচ্ছে দ্বিতীয় বৃত্তটি হয়ে গেছে পি এ বি সমান 80, পি এ বি লেখা গেছে 80, পিসিডি কোণের মান কত? পিসিডি, পিসিডি কোথায়? এটা যোগ করো, এই পিসিডি এটার মান কত? দেখো এটা 80 দেওয়া আছে, আমি যদি এই পি কিউ সাধারণ যেটা যোগ করি, এখন আমি বি কিউ পি পাবো, বা পি কিউ বি, পি কিউ বি সমান কি 180 মাইনাস 80, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ওকে, এখন এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এ পাশের এটা কত? যে পি কিউ ডি সমান এই একটা সরলরেখার এই পুরো কোণটা কত? 180, সেখানে কিছুটা 100, বাকিটা কত হবে? 80। তাহলে 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। আবার এটার সঙ্গে এটা কি পরস্পর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এই কোণটা আর এই কোণটা যোগফল কত? তাহলে 180। তাহলে পিসিডি সমান 180 মাইনাস 80 ডিগ্রি সমান দাঁড়াচ্ছে কত? 100 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা হলো 100 ডিগ্রি। এর এবারে বৃত্তীয় কোণ, অতএব এর বৃত্তীয় কোণ পাই বাই 180 দিয়ে গুণ 0 0 2 দিয়ে 2 নয় 18, 2 দিয়ে 2 5 10, তার মানে 5 পাই বাই 9 রেডিয়ান বলতে পারো, নাও বলতে পারো। ওকে, চলো নেক্সট। দেখো 8 দাগ বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। এটা শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। ধরি শঙ্কু, শঙ্কুর উচ্চতা কত না 2x একক। উচ্চতাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এইচ দিয়ে। এইচ সমান লিখে দাও, ওখানে ব্র্যাকেট এইচ লেখার দরকার নেই। উচ্চতা এইচ সমান 2x একক, এবং ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ আর সমান এক্স একক, কারণ 1 ছিল, ওটা 2:1 ছিল, তাহলে এটা 2x আর এটা x। চাইছি কি পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের কত গুণ, তার মানে আমাকে বের করতে হবে কি পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ, মানে নিচে ভূমির ক্ষেত্রফল, তাই তো? ভূমির ক্ষেত্রফল এটা বের করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, পাই আর এল। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখন পাই আর এল, এই এল এর মানটা পাবো কোথা থেকে? এখান থেকে। এল সমান কি হয়? কেমন করে এল সমান কি না √/h² প্লাস আর স্কোয়ার সমান √/2x² প্লাস x² সমান √4x² প্লাস x² সমান √5x² সমান √5 আর x স্কোয়ারটা চলে গেল। তাহলে এখানে হলো আর আর এর মান কত? তাহলে এখানে মানটা বসাও, পাই বাই কেটে দাও, একটা আরও কমিয়ে দাও, তাহলে এটা কী হবে? এল বাই আর। এল এর মান কত? √5x, আর এর মান কত? অনলি এক্স, কাটাকাটি 5। তার মানে কী হচ্ছে? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, সরি √5 ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি? √5 গুণিত ভূমির ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান √5 গুণিত ভূমির ক্ষেত্রফল। চাইছিল কি পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ? তাহলে উত্তর লিখবে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ হলো? √5 গুণ। ওকে, চলো নেক্সট। দেখো 4 দাগের 9, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তঘনকাকার বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ ও 3 গুণ।
সবচেয়ে বেশি ঘনকাকার বাক্স, সবচেয়ে বেশি কতগুলি মানে ঘনকাকার বাক্স ওই আয়ত ঘনাকার বাক্সে রাখা যাবে। সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বাক্স, সবচেয়ে বেশি কয়টি কয়টি ঘনকাকার বাক্স ওই আয়ত ঘনকাকার বাক্সে রাখা যাবে। উচ্চতাটা একই। আচ্ছা, ঘনকাকার বাক্স মানে তার কি উচ্চতাও যা বাহুও তা, তাই তো? তাহলে ধরি ঘনকাকার বাক্সের বাহু সমান আয়ত ঘনাকার বাক্সের উচ্চতা সমান x একক। কারণ দুজনেরই উচ্চতা সমান আর ঘনকের উচ্চতাও যা বাহুও তা, তাহলে উচ্চতার বাহু সমান জন্য বাহুর সঙ্গে তার উচ্চতাটা সমান করে নিলাম। এখন তাহলে ওই আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ বার করতে পারবো। আয়ত ঘনের দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে 7 গুণ মানে 7x একক। প্রস্থ কত হবে 3x একক। তাহলে আয়তঘনের আয়তন কত হবে, আয়ত ঘনের আয়তন না দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত 3x, উচ্চতা কত x, ঘন একক। আয়তন হলে ঘন হয় আর ক্ষেত্রফল হলে বর্গ হয়। 7 3 21 x এর কিউব। আর ঘনকের আয়তন কত, ঘনকের আয়তন বাহুর কিউব মানে x এর কিউব, ঘন একক, তাই তো? তাহলে এখানে কতগুলি বাক্স রাখা যাবে, অতএব ঘনকাকার বাক্স রাখা যাবে একুশ x এর কিউব বাই x এর কিউব সমান 21টি। x এর কিউব x এর কিউব কেটে যাবে 21টি। 10 দাগ a সমান b ইন্টু এটা দেওয়া আছে, c সমান d ইন্টু এটা দেওয়া আছে। বলছে a c এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক, থিটা থাকা চলবে না, bd থাকলে চলবে কিন্তু থিটা থাকা চলবে না। এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি না, a সমান b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, এটা দেখতে পাচ্ছি। বাইরে লিখতে পারি a বাই b সমান সাইন থিটা প্লাস কস থিটা করতে পারি, এটা দিয়ে দাও 1 নম্বর। আবার একটা আছে ও c সমান d ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বা c বাই d সমান সাইন থিটা মাইনাস কস থিটা, এটা দিয়ে দিই 2 নম্বর। এখন দেখো এই দুটাকে কি করলে এরা সূত্রে পড়বে। আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আমি যদি এদেরকে স্কোয়ার করে যোগ করি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, কিসের সূত্র, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আসছে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে 2 ইন্টু 1 পাবো। তার মানে কী করতে হবে না, 1 আর 2কে বর্গ করে যোগ করবো। দেখো 1 ও 2 বর্গ করে যোগ করে পাই, দেখো 1কে যদি বর্গ করি কী হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, বাম দিকটা যোগ হয়ে গেল। এবার ডান দিকটা সমান সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা নোটস তার হোল স্কোয়ার বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান কি, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে 2 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। ওকে, এটাই থিটা বর্জিত সমীকরণ। দেখবে ইহাই থিটা বর্জিত সম্পর্ক, ইহাই থিটা বর্জিত সম্পর্ক। চল দেখো, বলছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তার মানে কি, উন্নতি কোণ যদি বাড়ে ছায়ার দৈর্ঘ্য কমবে, উন্নতি কোণ যদি কমে সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বাড়বে। কি করে? দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, দুটা সূক্ষ্মকোণ নিতে বলছে। ধরি কোণ এসিবি সমান 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি ধরলাম। তাহলে এখন tan 45 সমান কী হবে? এবি বাই বিসি, বা tan 45 সমান কত? 1 এবি বাই বিসি, বা বিসি সমান এবি। সেক্ষেত্রে দেখো উচ্চতাও যা ছায়ার দৈর্ঘ্য তা। আমি যদি ধরো 30 করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি দূরকে, এটা ধরো 30 ডিগ্রি, এটা ধরো এবি, সেটা ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে tan 30 কত হবে? tan 30 সমান না এবি বাই সেই বিসি। tan 30 এর মান কত? 1/√3 সমান এবি বাই বিসি। কোনাকুনি গুণ করলে বিসি সমান √3 ইন্টু এবি। দেখো এখানে বিসি সমান ছিল কি? ছায়ার দৈর্ঘ্য ছিল উচ্চতার সমান, এটা ছিল ছায়া, ছায়া সমান উচ্চতা। এখানে কি দাঁড়ালো? ছায়া সমান √3 ইন্টু উচ্চতা। আগে কি ছিল? 1 দিয়ে গুণ ছিল, এখন √3, √3 তো 1-এর থেকে বেশি, 1.732, তাহলে √3 মানটা বেশি। তার মানে এক্ষেত্রে ছায়াটা বেশি। যখন উন্নতি কোণ 30 ডিগ্রি তখন ছায়াটা বেশি হচ্ছে, যখন উন্নতি কোণ 45 ডিগ্রি তখন ছায়াটা উচ্চতার সমান হচ্ছে, আর উচ্চতা √3 গুণ। তাহলে এখান থেকে বোঝা যায়, বলা যায়, এখান থেকে বলা যায় যখন উন্নতি কোণ বেশি তখন ছায়ার দৈর্ঘ্য কম, ছায়ার দৈর্ঘ্য কম। আর যখন উন্নতি কোণ কম তখন ছায়ার দৈর্ঘ্য বেশি, তাই তো? অতএব ছায়ার দৈর্ঘ্য এবং উন্নতি কোণ বিপরীত সম্পর্ক রয়েছে। অতএব ছায়ার দৈর্ঘ্য ও উন্নতি কোণ বিপরীত সম্পর্কে আছে, বিপরীত সম্পর্কে আছে। চল নেক্সট দেখো, 4-12 পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত মধ্যমা দেওয়া আছে। এখন এটা ছকটা পূরণ করতে বলছে। শ্রেণী সীমানা, এটা কি? এই 14.5, এটা হচ্ছে এল 14.5, তার মানে কি? নিম্ন সীমা। তাহলে উচ্চ সীমা কত হবে? এই যে এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে কত? 5। তাহলে উচ্চ সীমা কত হবে? উচ্চ সীমা না 14.5 যুক্ত 5 সমান 19.5। তাহলে আমি শ্রেণীর সীমানাটা পেয়ে গেলাম, 14.5 থেকে 19.5, এটা হয়ে গেল পরিসংখ্যা। এইটা কি থাকে? নিচেরটা এফ থাকে,
এফ সমান এটা কি পরিসংখ্যা, তাহলে এটার পরিসংখ্যা হচ্ছে 8। এইখানটা কি থাকে সিএফ, মানে তার আগের শ্রেণীর ক্রমযুগিক পরিসংখ্যা, মানে এটা যে শ্রেণী তার উপরের এইটা, এই উপরের লাইনের এটা হচ্ছে 16। তাহলে এই শ্রেণীর ক্রমযুগিক পরিসংখ্যা কত হবে না, এটার সঙ্গেই যোগ করতে হয়, তাহলে 16 কত হবে 24। ওকে, তাহলে এই 16টা তখন মুছে দাও, এটা বোঝানোর জন্য করলাম। তাহলে এটা ছিল আগের ক্রমযুগিক পরিসংখ্যা 16, তাহলে ওই যেই শ্রেণীটা হচ্ছে তার ক্রমযুগিক পরিসংখ্যা হবে 24। ওকে, চলো নেক্সট, না শেষ, আজ এখানেই থাক, পরের দিন বড় কোশ্চেন দেওয়া হবে 5 দাগ থেকে। ওকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, নেক্সট ভিডিও খুব দ্রুত পেয়ে যাবে।